আই হেট ইউ। আমি ঘৃণা করি আপনাকে, নিষ্ঠুর মানব। মনে মনে কথাটা আওড়ায় কান ধরে উদ্ভস্ত এক কিশোরী। কারণ তার মনে বসে আছে তার ভাষায় তর্কাতর্কি নিষ্ঠুর মানবটি, আর তার উপস্থিতিতে তাকে সরাসরি উক্ত বাক্যটি বলার সাহস কিশোরীটির নেই। সামনে বসা মানুষটি সচেতন দৃষ্টিতে তাকিয়ে আছে কিশোরীর দিকে, যেন কিশোরীটি কোনো ফাঁকিবাজি করতে না পারে। উদ্বস করতে করতে হাঁটুতে ব্যথা হয়ে গিয়েছে। কিশোরীর অবস্থা খুবই খারাপ, আর একটু হলেই যেন সে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়বে। পায়ে আর জোর পাচ্ছে না, তাই ক্লান্ত স্বরে বলল, 90 বার তো উঠবোস করলাম, আমার দ্বারা আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। কখনোই না। সে নিজের কথায় আর অনর। কোনো বাহানা শুনতে চায় না সাথী, শাস্তি তোমাকে সম্পূর্ণ করতে হবে, এতে কোনো নড়চড় নেই। সাথী ভেবেছিল তার অবস্থা দেখে হয়তো মানুষটার মন একটু হলেও করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মানুষটা তার নিষ্ঠুরতার পুনরায় প্রমাণ দিল। পাথরের বুকে যেমন কখনো ফুল ফোটা সম্ভব নয়, তেমনি নিষ্ঠুর মানুষটির মনে মায়া দয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। 100 বার উদ্বস করে ক্লান্ত হয়ে সেই অবস্থায় ফ্লোরে পড়ে গেল সাথী, আর শরীর চলছে না তার। সাথীর এই অবস্থা দেখে মানুষটা কিছু না বলেই চেয়ার থেকে উঠে চলে গেল। একবার দেখার প্রয়োজন বোধ করল না সাথীর কি অবস্থা। অবশ্য তার কাছ থেকে এসব আশা করাও বোকামি ছাড়া আর কিছুই নয়। সাথী তার কাছ থেকে সেটা আশাও করে না। সাথী ফ্লোরে শুয়ে শুয়েই এসব ভাবছিল। এরই মধ্যে তার মা শায়লা বেগম তার ঘরে ঢোকে। মেয়েকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠিয়ে বিছানায় শোয়ায়। সাথীর গালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, সাথী, এই সাথী, কি হয়েছে মা? এভাবে ফ্লোরে শুয়েছিলি কেন? আর স্যারই বা হঠাৎ কিছু না বলে চলে গেল কেন? তুই কি স্যারকে উল্টাপাল্টা কিছু বলেছিস যে রাগ করে ছেলেটা চলে গেল? সাথীর এখন নিজের কপাল দেয়ালে ঠুকতে মন চাচ্ছে। এটা আদতেও তার মা তো, নাকি অন্য কারোর মায়ের সাথে অদল বদল হয়ে গেল? কোথায় মেয়ের কি হয়েছে তা নিয়ে একটু আদিক্ষেতা করবে, তা না স্যার কেন গেল সেটা নিয়ে পড়েছে। ব্যথার সাথে মায়ের কথায় সাথীর বেজায় খারাপ লাগছে মেজাজটা। সাথী ঠোঁট ফুলিয়ে কেঁদেই দিল। আকস্মাৎ মেয়েকে কাঁদতে দেখে ভড়কে গেল শায়লা বেগম। সাথী কান্নারত কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে আম্মু। আমার পায়ে প্রচুর ব্যথা করছে স্যার, পচা ভালো না সে, আমি আর তার কাছে পড়বো না। বলতে বলতে সাথী আরো জোরে কেঁদে দিল। শায়লা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে বোঝাতে লাগলেন। সাথীর কান্না একটু থামলে জিজ্ঞেস করলেন, কি করেছিস তুই, যার জন্য স্যার তোকে কান ধরে উঠবোস করালো? স্যার তো এমনি এমনি শাস্তি দিবে না। এবার সাথী পুরোপুরি চুপ হয়ে গেল। এখন সে কিভাবে বলবে তার কান ধরানোর কারণ? সাথী এদিকে ওদিকে তাকাচ্ছে। শায়লা বেগম বুঝতে পারলেন মেয়ে তার কিছু তো করেছে, তাই সে ধমকের সরে বলল, সত্যি করে বল সাথী, কি করেছিস? সাথী তার আম্মুর ধমকে কেঁপে উঠলেও পরবর্তী প্রশ্ন শুনে ঢোক গেল। আসলে আম্মু। আসলে নকল বাদ দিয়ে কি করেছিস তা বল। সাথী বুঝলো তার আম্মু এখন না জেনে কিছুতেই তাকে ছাড়বে না, তাই চোখ বুঝে একদমই বলল, স্যার গণিত পরীক্ষা নিয়েছিল আর আমি তাতে 50-এ 15 পেয়েছি, তাই স্যার কান ধরিয়েছে। সাথী ওর আম্মুর সারা শব্দ না পেয়ে চোখ মেলে দেখে ওর আম্মু ওর দিকে তাকিয়ে আছে। সাথীর অবাক, ও এতে খারাপ নাম্বার পেল, কিন্তু ওর আম্মু ওকে কিছু বলছে না কেন? শায়লা বেগম ক্লান্ত হয়ে গেছে মেয়ের সাথে চিল্লাচিল্লি করতে করতে। তুই কি জীবনেও পড়াশোনা নিয়ে সিরিয়াস হবি না? সামনে তোর জিএসসি পরীক্ষা, আর তুই এখন এই নাম্বার পাস। তোর যা অবস্থা, এতে জিএসসি তো দূরের কথা, তুই তো টেস্ট পরীক্ষাও পাস করবি না। সাথী মায়ের কথা শুনে কি বলবে? তার মাথায় এত কঠিন কঠিন অঙ্ক না ঢুকলে সেই বা কি করতে পারে? সাথীর মাঝে মাঝে ইচ্ছে হয় যেই ব্যক্তি অঙ্ক তৈরি করেছে তাকে গণধোলাই দেওয়ার, কিন্তু সেটা তো আর সম্ভব না। সাথী ওর মায়ের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আম্মু আমার পায়ে অনেক ব্যথা করছে, আর তুমি আছো নাম্বার নিয়ে, আমার থেকে তোমার কাছে নাম্বারটা বেশি হয়ে গেল। তুমি আমায় একটুও ভালোবাসো না। বলে সাথী মুখ ফিরিয়ে নিল। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েকে সে যতই বোঝাক না, বোঝার না, তাই তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে কিছু খাবার আর ব্যথার ওষুধ নিয়ে এলেন। অতঃপর মেয়েকে খাইয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে ওকে ঘুমিয়ে যেতে বলল। ঘুমালে ব্যথাটা কমবে। সাথীও মায়ের কথা মনে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে গেল। অন্ধকারে আচ্ছন্ন ঘরে বসে আছে এক যুবক, তাকিয়ে আছে দূর আকাশের দিকে।
তার চোখের চাহনিতে নির্লিপ্ততা, নেই কোনো অনুভূতি। এক মনেই আকাশের দিকে তাকিয়ে নিজেকে বোঝাতে ব্যস্ত সে। কিন্তু আদতে কি সে নিজেকে বোঝাতে পারছে? নিজের প্রেয়সীকে অন্য পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখলে কোনো পুরুষ কি শান্ত থাকতে পারে? না পারলেও তাকে থাকতে হবে। তার যে কিছু করার নেই। চাইলেও আমরা সবসময় আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। সাথীর ফোনের শব্দে ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে, তবুও ও ফোন রিসিভ না করে মাথায় বালিশ চেপে শুয়ে রইল। কিন্তু ফোনের বোধহয় সেটা পছন্দ হলো না, তাই তো অনবরত বেজেই চলেছে। অবশেষে আর টিকতে না পেরে সাথী উঠে ফোন হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। এতক্ষণে সব বিরক্তি যেন নিমিষেই গায়েব হয়ে গেল। সাথী ফোন রিসিভ করে মিষ্টি স্বরে সালাম দিয়ে বাবার সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে সাথী দুঃখী দুঃখী ভাবে অভিযোগের স্বরে বলল, বাবা জানো, স্যার আজকে আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে। আমি এমন জল্লাদ স্যারের কাছে পড়বো না আর। কি কারণে উঠবস করিয়েছে তা আমি তোমার আম্মুর কাছ থেকে শুনেছি। স্যার তোমার ভালোর জন্যই এরকম করেছে, তাই তুমি এই স্যারের কাছেই পড়বে। সাথী নিজের পক্ষ নিয়ে বলল, অঙ্ক আমার মাথায় ঢোকে না, তো আমি কি করব? তুমিই বলো। আমি অন্য স্যারের কাছে পড়বো। তোমাকে এই স্যারের কাছেই পড়তে হবে। পড়াশোনা নিয়ে আমি কোনো বাহানা শুনতে চাই না। সাথী বাবার কথা শুনে পুনরায় মন ক্ষুণ্ণ হলো। সে ভেবেছিল বাবা অন্তত তার কথা শুনবে, কিন্তু হলো তার বিপরীত। সাথীর বাবা হাফিজুর রহমান মেয়েকে পড়াশোনা ঠিকমতো করার জন্য বোঝালেন। সাথী বাবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল। রাতের আকাশে তারার মেলা দেখতে অনেক ভালো লাগছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে আকস্মাৎ সাথীর ওই নিষ্ঠুর মানবটার কথা মনে পড়ে গেল। মাস কয়েক আগে সাথীকে পড়ানোর জন্য শিক্ষক খোঁজা হচ্ছিল। তখনই তার স্কুল শিক্ষক এনায়েত হোসেন উদয়কে তার পড়ানোর জন্য আনা হয়। মানুষটা খুবই গম্ভীর, পড়ানো ছাড়া বাড়তি কোনো কথা বলে না, ব্যবহারও খুবই রুড। সাথীর সাথে তার করা আচরণে মনে হয় সাথী তার শত্রুপক্ষ, কথায় কথায় শাস্তি দেয়। মানুষটা তার খুবই অপছন্দের, এক কথায় অপ্রিয় শব্দটা যেন তার জন্যই সৃষ্টি হয়েছে। সাথী ওই নিষ্ঠুর মানবটাকে নিয়ে আর ভাবতে চায় না, তাই সব ভাবনার বিদায় দিয়ে সে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। আম্মু আর তার ছোট বোন ইকরার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে ঘরে চলে এলো। এখন থেকে একটু পড়তে বসতে হবে, নাহলে কাল আবার ওই নিষ্ঠুর মানবের থেকে শাস্তি পেতে হবে। শাস্তির কথা মাথায় আসতেই সাথী পড়তে বসে গেল। সকালে ঝলমলে আলোয় রাঙা ধরনী, আকাশে মেঘেদের ঘোরাঘুরি। সাথী আর তার বান্ধবী রিমা হেলে দুলে স্কুলের দিকে যাচ্ছে। স্কুলে গিয়ে দুই বান্ধবী কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। একের পর এক ক্লাস হচ্ছে। সাথী আর রিমাও মনোযোগ সহকারে ক্লাসগুলো করছে। পরপর 4টা ক্লাস হওয়ার পর টিফিন খাওয়ার জন্য সময় দেওয়া হয়। সাথী আর রিমা কথা বলতে বলতে খাবার কেনার জন্য ক্যান্টিনের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সাথী থেমে গেল, তাকিয়ে আছে টিচার্স রুমের বারান্দার দিকে। উদয় একজন মেয়ে টিচারের সাথে কথা বলছে, মাঝে মাঝে মুচকি হাসছেও। এই মুচকি হাসি যেন তার শ্যামলা বর্ণের সৌন্দর্য বৃদ্ধি করছে। মানুষটাকে হাসলে এত সুন্দরই না লাগে, কিন্তু এই গোমড়মুখ হনুমান সারাদিন মুখটাকে লটকিয়ে রাখে, দেখে মনে হয় মুখে কেউ তিতা করলা ঘষে দিয়েছে। সাথে সাথে যখন কথা বলে মনে হয় মুখটা হুতুম বেচার মতো করে রাখে। যদিও উদয় সাথীর সাথে পড়ার বিষয় ছাড়া বাড়তি কোনো কথা বলে না, আর স্কুলেও বাকি সব শিক্ষার্থীদের মতো তার সাথে আচরণ করে। সাথী এভাবে কতক্ষণ উদয়ের দিকে তাকিয়েছিল তার হিসাব নেই। পাশ থেকে রিমার ধাক্কায় তার হোশ ফেরে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? টিফিনের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি ক্যান্টিনে চল, দেরি হচ্ছে। আরে কিছু করছি না, হঠাৎ কিছু একটা মনে পড়েছে, তাই সেটা নিয়েই ভাবতে ভাবতে দাঁড়িয়েছিলাম। এখন চল। সাথী রিমাকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। যেতে যেতেই ভাবছে আজকে তার কি হলো। সে তো কখনো এত মনোযোগ দিয়ে ওই অপ্রিয় মানুষটাকে দেখে না। মনে মনে বেঞ্চি কাটলো, এই গোবরমুখ মানুষটা নাকি হাসতেও জানে। না, এটা কখনো হতেই পারে না। উদয় তা আবার হাসবে, হয়তো সাথীই ভুল দেখেছে। উদয়ের ক্লাস চলছে, বরাবরের মতোই সে হাসিবিহীন গোমরা মুখে ক্লাস করাচ্ছে। একের পর এক অঙ্ক বুঝিয়েই যাচ্ছে, কিন্তু সাথীর মাথায় কিচ্ছু ঢুকছে না। সে শুধু তাকিয়ে আছে বোর্ডের দিকে। অনিচ্ছা থাকা সত্ত্বেও উদয় বোর্ডে যা লিখেছে সে হুবহু তা কপি করে খাতায় লিখছে। না লিখতে দেখলে কখন আবার উদয় ওকে কান ধরিয়ে সারা ক্লাসের সামনে সবার সামনে দাঁড় করিয়ে রাখবে তার ঠিক নেই। লোকটা পারেই বা আর কি, পারে শুধু সাথীকে শাস্তি দিতে।
উদয়ের ক্লাস শেষে সাথী যেন হাফ ছেড়ে বাঁচল। আরও দুটো ক্লাস করে সাথী রিমার সাথে বাড়ির পথে রওনা দিল। উদয় বসে আছে সাথীর সামনে। সাথীকে দুটো অঙ্ক করতে দিয়েছে, যেগুলো আজকে ক্লাসে করিয়েছে, কিন্তু সাথী সেটা করতে পারছে না। উদয় ক্লাসে অঙ্ক করানোর পর বারবার জিজ্ঞেস করে কারোর বুঝতে সমস্যা হয় কিনা, কিন্তু যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে উদয় তাকে আবার বুঝিয়ে দেয়। সাথী কখনো তার সমস্যার কথা বলে না, আবার অঙ্ক করতে দিলে সেটাও পারে না। উদয় ভাবনায় পড়ে গেল, এই মেয়েকে এসে অঙ্ক শিখাবে কি করে? একে অঙ্ক গুলিয়ে খাইয়ে দিলেও সেটা হজম হবে না, ঠিকই বমি করে বের করে দিবে, অর্থাৎ ভুলে যাবে। এই মেয়েকে পড়ালে ওর মান সম্মান কিচ্ছু বাকি থাকবে না, আবার পড়ানো বাধা দিতে পারবে না। সাথীর বাবা উদয়কে দায়িত্ব দিয়ে গেছে তার মেয়েকে অঙ্ক শেখানো। সাথী বসে বসে একবার খাতার দিকে তো একবার বইয়ের দিকে তাকায়, কিন্তু কিছুই লেখে না। উদয় এবার অধৈর্য হয়ে গেল, ধমকের স্বরে বলল, কি হলো সাথী, অঙ্ক করছো না কেন? তাড়াতাড়ি অঙ্ক করে শেষ করো, আমি তোমাকে কিছু নতুন অঙ্ক করাবো। উদয়ের আচমকা ধমকে সাথী কেঁপে উঠল, কিন্তু না, কিছু বলল না, খাতায় কিছু লিখল। তুমি অঙ্ক করতে পারবে নাকি পারবে না? সাথী মিনমিনিয়ে স্বরে বলল, পারবো না। এবার উদয় খুব রেগে গেল। পারবে না সেটা আগে বললেই হতো, এতক্ষণ সময় নষ্ট করে এখন বলতে পারবে না। এর থেকে বেশি কি বা আশা করা যায় ওর থেকে? উদয় রাগ সামলাতে না পেরে বলল, হাত পাতো। সাথে ভয়ে ভয়ে বা হাত বাড়িয়ে দিল উদয়ের সামনে। ঠাস ঠাস করে দুটো বাড়ি দুই হাতে ক্ষান্ত হলো উদয়। এত জোরে বাড়ি দেওয়ায় অটোমেটিক্যালি সাথীর চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। উদয় সেদিকে ধ্যান না দিয়ে সাথীর কাছ থেকে খাতা নিয়ে অঙ্ক বোঝাতে শুরু করল। সাথীর হাত চলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ হাতে মরিচ লাগিয়ে দিয়েছে। উদয় সাথীকে আরও কিছুক্ষণ পরিয়ে চলে গেল। উদয় যেতেই সাথী দৌড়ে ফ্রিজের কাছে গিয়ে হাতে বরফ লাগাতে শুরু করলো। শায়লা বেগম হঠাৎ সাথীকে ফ্রিজের কাছে থেকে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে, ফ্রিজের কাছে কি করছিস? সাথী তার রক্তিম বর্ণ ধারণ করা হাত জোড়া মায়ের সামনে মেলে ধরল। সাথী মাথা নেড়ে হ্যাঁ জানালো। শায়লা বেগম আফসোসের সুরে বলল, তোকে নিয়ে আর পারি না, সামান্য অঙ্ক তোর মাথায় ঢুকে না। তো কি ঢুকে? তোর মাথায় কি আদৌ ঘিলু আছে নাকি পুরোটাই গোবর ঠাসা? সাথীকে বকতে বকতে তিনি রান্নাঘরের দিকে চলে যায়। সাথী নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, রং ঢং করছে আর হাসছে। তাকে দেখে কেউ বলতেই পারবে না একটু আগে এই মেয়ে মায়ের খেয়ে কাঁদছিল। একটু অ্যাক্টিং করেছে আর কি, একটু গান গাইছে, আবার দু একটা নাচের স্টেপও করছে। গানের কণ্ঠ তার মাশাআল্লাহ অনেক সুন্দর। সে সবার সামনে খুব একটা গান গায় না, সারাদিন গুনগুন করে গান গায়। সাথী ভাবছে এত কিছু সে পারে, তারপরেও কেন তাকে ওই অঙ্ক শিখতে হবে? অঙ্ক না শিখলে কি হয়? বাকি সব বিষয়ে সে মাঝামাঝি ধরনের স্টুডেন্ট। না, এই অঙ্ক আর যাই হোক ওকে দিয়ে হবে না, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেই কথা সেই কাজ। সাথী বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেল। শুক্রবার দিনটা সবার জন্য অনেক খুশির দিন, কারণ এই দিনে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সবই বন্ধ থাকে। বেলা বাজে 11টা। সাথী এক মনে ঘুমিয়ে আছে, কিন্তু ওর ঘুম যেন ওর মায়ের পছন্দ হলো না। শায়লা বেগম মেয়েকে ডাকছে, এত বেলা হয়ে গেল তা ওঠার নাম নেই। সাথী অবশেষে মায়ের ডাকে ঘুমাতে না পেরে উঠে বসলো। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে খেতে বসলো। তার জন্য খাবার আগে থেকেই বেড়ে রাখা ছিল। সাথীর খাওয়া শেষ এমন সময় শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শায়লা বেগম। এই সাথী, যা তো সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। সাথী ওর মায়ের কথা শুনে তার দিকে তাকালো। সাধারণত স্কুল আর কোচিং ছাড়া যে মেয়ে ঘরের বাইরেও যায় না, তাকে কিনা ওর মা ডিম আনতে বলছে। স্ট্রেঞ্জ। আমি কখনো বাইরে যাই যে তুমি আমাকে ডিম আনতে যেতে বলছো? অন্য কাউকে পাঠাও, ইকরা আছে না, ওকে পাঠাও। ইকরা একটু আগে তোর খালামণির বাসায় গিয়েছে, আর আশেপাশের কাউকে পাচ্ছি না। যা না মা আমার। এখন তো মা বলবাই, দরকার তো তাই। দরকার শেষ হলে শয়তান, কুত্তা, বিলে এসব বলা শুরু করবা। সে পরেরটা পরে দেখা যাবে, এখন যা গিয়ে সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। সাথী আর কি করার, এখন না চাইতেও দোকানে যেতে হবে, নাহলে মা জননী কান ঝালাপালা করে ফেলবে। ওড়না সুন্দর করে শরীরে পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে সামনের দোকানে ডিম কিনলো। ডিম কিনে রাস্তার দিকে তাকিয়ে দেখলো দূরে উদয়ের মতো একজনকে দেখা যাচ্ছে। লোকটা আরও একটু এগিয়ে আসলে সাথে বুঝতে পারলো উদয়ের মতো না, উদয়ই আসছে। পরনে চেক শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি। উদয়কে দেখে সাথে ভয় পেল। উদয়কে যেই পরিমাণ শাস্তি দেয়, এখন ওর উদয়কে দেখলেই মনে হয় সে ওকে শাস্তি দিয়ে আসছে।
সাথী আর কোনো পণ্য দিকে না তাকিয়ে বাসার দিকে দৌড় লাগালো। এক দৌড়ে বাসায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরদিকে উদয় সাথীকে খেয়াল করেনি। একটা কাজে সে এদিকে এসেছিল। আকস্মাৎ সাথীকে দৌড়ে যেতে দেখে ভ্যাবাচকা খেয়ে গেল। পর মুহূর্তেই সাথে দৌড়ে যাওয়ার কারণ বুঝতে পেরে হেসে দিল। ক্লান্ত বিকেলে আকাশে অল্প স্বল্প মেঘেদের আনাগোনা। সাথী ঘরে শুয়ে বসে দিন পার করছে। বর্তমানে সে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অঙ্কের প্রতি ভীতি এবং উদয়ের কেবল কবল থেকে বাঁচার জন্য সে মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা মাও এই বিষয়ে জোর করেনি। তাদের একটাই চাওয়া পাওয়া, মেয়ে যা ইচ্ছে সে তাই নিয়েই পড়ুক। কিন্তু সাথী খেয়াল করেনি মানবিক বিভাগেও গণিত বই আছে। ভর্তি হয়ে খুশি মনে বাসায় এসে বইগুলো সব বের করতেই তার মাছ থেকে গণিত বইটা বের হয়ে আসে। সাথী হতাশ, প্রচুর হতাশ। এই গণিত তার পিছু ছাড়ল না। এখন আবার তাকে ওই নিষ্ঠুর মানবের কাছ থেকে পড়তে হবে। অঙ্ক না পড়লে তাকে কঠিন কঠিন শাস্তি করতে হবে। মুহূর্তেই সাথীর মনের সব আনন্দ বিষাদে পরিণত হলো। মন থেকে বিষাদ দূর করার জন্য সাথী ছাদে গেল কিছু সময় কাটানোর জন্য। ছাদের রেলিংয়ের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে বিকেলের পরিবেশ উপভোগ করার মাঝেই পিছন থেকে ভেসে এলো এক উচ্ছ্বাসপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর। সুইটি, তুমি এই সময় ছাদে কি করছো? প্রেম করছি। সাথীর উত্তর শুনে অপর পাশের ব্যক্তির উচ্ছ্বাস নেমে গেল। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো, অতঃপর সাথীর উদ্দেশ্যে বলে উঠল, কার সাথে প্রেম করছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার জামাইয়ের সাথে আপনার কোনো সমস্যা? ও মা, সুইটি তোমার জামাইও আছে? আন্টিকে বলবো নাকি তার মেয়ে জামাইয়ের অভাবে শুকিয়ে যাচ্ছে? শেষের কথাটা বলে চোখ টিপ দিল পিয়াস। ছেলেটা সাথীদের বাসায় চারতলায় থাকে। সাথীকে দেখলেই গায়ে পড়ে কথা বলতে আসে, যা সাথীর একেবারেই অপছন্দের। সাথী একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনাকে বারণ করেছেন আমাকে সুইটি বলে ডাকতে? না, ডাকার কারণ? আমার কাছের মানুষ ছাড়া অন্য কেউ আমায় এই নামে ডাকুক সেটা আমার পছন্দ নয়। আরে এটা কোনো ব্যাপার না, এখন বলো আন্টিকে বলবো নাকি? হ্যাঁ বলেন, এতে একদিক দিয়ে ভালোই হয়। পড়ালেখা নামক জেল থেকে ছুটি পেতে পারবো তো। ছেলে দেখা শুরু করবো নাকি? করতেই পারেন। আয়নায় দেখি। সাথী প্রথমে পিয়াসের কথার অর্থ বুঝতে পারল না। কিছুক্ষণ মাথা খাটানোর পরে বুঝতেই পিয়াসকে একটা ঝাড়ি দিয়ে চলে গেল। আজ অনেক দিন পর সাথীর সামনে নিষ্ঠুর মানবটি বসে আছে। মাঝে সাথীর পরীক্ষা শেষে উদয় আর সাথীকে পড়াতে আসেনি। সাথী এতদিন খুব মজাই ছিল। উদয় অঙ্ক করাচ্ছে আর সাথী খাতার দিকে তাকিয়ে আছে। এখন থেকে দেখে মনে হচ্ছে ওকে কেউ জোর করে করলার রস খাইয়ে দিচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে সাথীর দিনগুলো। বাইরে বৃষ্টি পড়ছে। সাথী মনে মনে খুব খুশি, কারণ এই বৃষ্টি দিয়ে উদয় তাকে পড়াতে আসতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর সাথীর খুশি মাটিতে মিশিয়ে উদয় উপস্থিত হলো। সাথীর মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। দুঃখী মন নিয়ে সে পড়তে বসলো। উদয় সাথীকে অঙ্ক করতে দিয়েছে। অঙ্কটার দিকে তাকিয়ে সাথীর মুখের হাসি ফুটে উঠল। এই অঙ্কটা সে যে পারে। সাথী চটপট করেই করে ফেলল। উদয় সাথীর খাতা দেখছেই এমন সময় সাথীর নজর গেল উদয়ের পায়ের দিকে। গোড়ালি থেকে ছোপ ছোপ রক্ত লেগে আছে। স্যার, আপনার পায়ের কি হয়েছে? কেন? আমার পায়ে আবার কি হবে? আপনার পায়ের রক্ত লেগে আছে। সাথীর কথায় উদয় নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যিই তার গোড়ালি থেকে রক্ত পড়ছে। সাথী হাঁটু ভেঙে বসে উদয়ের পায়ে হাত দিয়ে দেখে অনেকটা জায়গায় কেটে গিয়েছে। সাথী উদয়ের পায়ে হাত দেওয়ায় উদয় কিছু বলবে তার আগেই সাথী ছুটে কোথায় যেন চলে গেল। মিনিটের মাথায় হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। উদয়ের পায়ের কাছে বসে পায়ে হাত দিতে দিলে উদয় পাটা সরিয়ে নেয়। কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? ব্যান্ডেজ করবো তাই। উদয় বাধা দিয়ে বলল, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তোমাকে আমার পায়ে হাত দিতে হবে না। কে শুনে কার কথা? সাথী জোর করে উদয়ের পায়ে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, ব্যান্ডেজ করার জন্যই আপনার পায়ে হাত দিয়েছি, খেয়ে ফেলার জন্য নয়। তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকুন তো। শেষের কথাটা কিছুটা ধমকে সুরেই বলল সাথী। উদয় সাথীর এমন আচরণে ব্যাকুল হয়ে গেল। যেই মেয়ে তাকে ভয় পায় সে ওকে ধমক দিচ্ছে। আশ্চর্য! সাথী এক মনে ব্যান্ডেজ করছে, যেন ব্যান্ডেজ করাই তার প্রধান কাজ। উদয় সাথীর দিকে তাকালো। এই মেয়েটাকে সে কতই না শাস্তি দেয়, মাঝে মাঝে তো অনেক জোরেই মারে। তারপরেও এই মেয়ে তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। উদয় সাথীর দিকে বেশিক্ষণ তাকালো না, চোখ সরিয়ে নিল। সাথী ব্যান্ডেজ করা শেষ করে চেয়ারে বসলো। উদয় আরো কিছুক্ষণ সময় পরে চলে গেল। রাতে সাথী নিজের রুমের বিছানায় বসে বসে উদয়ের কথা ভাবছে। লোকটার পায়ে এখন কি অবস্থা? ব্যথা করছে নাকি? আচ্ছা, স্যার এখন কি করছে?
নিজের ভাবনায় নিজেই অবাক সাথী। সে কিনা নিষ্ঠুর মানুষটার কথা ভাবছে, যে ভুলেও সাথীর কথা ভাবে না, উল্টো সাথীকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা ভাবে। সাথী আর ওই নিষ্ঠুর মানবের কথা ভাববে না। দুপুরের কথা ভেবে সাথী অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে কিনা ধমক দিয়েছে, তা আবার নিষ্ঠুর মানবকে। বাবা যায়, ভাগ্য ভালো উদয় তাকে কিছু বলেনি। সাথী যতই উদয়কে নিয়ে ভাবতে যাচ্ছে না, তার ভাবনায় ততই উদয়ের খেয়াল আসছে। বেশ কিছুক্ষণ যাবার পরে তার মস্তিষ্কে না আসে, তাই সাথী ঘুমিয়ে গেল। সকালবেলা সাথীর মা মেয়েকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। স্কুলের জন্য দেরি হচ্ছে আর মেয়ে তার পরে পরে ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির ফলে সাথীর ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরে মাথায় দুটি বেনি করলো। সাথী সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় তার সামনে পিয়াস এসে দাঁড়ালো। সাথীর গাল টেনে দিয়ে বলল, তোমাকে তো পুরো বাচ্চা বাচ্চা লাগছে সুইটি। সাথী একরাশ বিরক্তির সহিত বলল, ক্লাস 9-এ পড়া মেয়েকে বাচ্চা বাচ্চা লাগবে না তো কি বাচ্চার মা লাগবে নাকি? আর আপনাকে না বলেছি গালে হাত দিবেন না? আরে আমি কি সেটা বলেছি নাকি? তোমাকে অনেক কিউট লাগছে সেটা বোঝাতে চেয়েছি। আর তোমার গালগুলো এত সুন্দর গুলোমুলো যে আমার দেখলেই শুধু টানতে ইচ্ছে হয়। আমি যে কিউট সেটা আমি জানি, আপনার আর বলতে হবে না। সাথে অ্যাটিটিউড দেখিয়ে পিয়াসের সামনে থেকে চলে আসে। এই ছেলে একটা ছ্যাঁচড়া, কথা বললেই কথা বাড়াবে। সময় পরিবর্তন হয়, তার সাথে পরিবর্তন হয় অনেক কিছু। তেমনই পরিবর্তন হচ্ছে সাথীর মাঝেও। এই যে যখন তখন তার ভাবনায় নিষ্ঠুর মানবটা এসে পড়ে। তাকে নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়, কিন্তু ভাবনারা যেন শেষই হয় না। তাকে নিয়ে ভাবতেই ভালো লাগে, আর আশেপাশে থাকলে আরও ভালো লাগে। তার গম্ভীর আচরণের কোথাও না কোথাও ভালো লাগা ছেয়ে যায়। এই লক্ষণগুলো সাথীর মাঝে ওই দিনের পর থেকেই দেখা যাচ্ছে। সে না চাইতেও ওই নিষ্ঠুর মানবের দিকে একরাশ ভাবনারা তার মস্তিষ্কে হানা দেয়। বোর্ডের অঙ্ক করাচ্ছে উদয়, আর সাথী তাকে আর চোখে দেখছে। মাঝে মাঝে খাতায় 2-1টা অঙ্ক তুলছে। পাশ থেকে রিমা তাকে ধাক্কা দিল। কিরে, তুই স্যারের দিকে এমন আর চোখে তাকাচ্ছিস কেন? আরে এমনি। সত্যি করে বল, না হলে গুলি মেরে তোর খুলি উড়াই দিমু। রিমার কথায় সাথে জোরে হাসতে গিয়েও হাসি আটকে নেয়। এখন জোরে হাসা আর বাঘের গুহায় গিয়ে তার সামনে নাচানাচি করা সমান, তাই সাথী হাসি চেপে বলল, আরে সত্যি তেমন কিছু না। সত্যি? 3 সত্যি। সাথী আর রিমা ক্লাসে মনোযোগ দিল। উদয় এতক্ষণ সাথী আর রিমা দুজনেই লক্ষ্য করেছে। দুজনের সাথে কথা বলতে দেখেও কিছু না বলে ক্লাস করানোতে মনোনিবেশ করলো। সাথী কলম দিয়ে মাথা চুলকাচ্ছে আর একটু পরপর আর চোখে উদয়ের দিকে তাকাচ্ছে। উদয় তাকে সেট ও ফাংশন অধ্যায় থেকে অঙ্ক দিয়েছে। সে সেটের অঙ্কটা পারলেও ফাংশনের অঙ্ক পারছে না, তাই তো মাথা চুলকাচ্ছে। উদয় হাত দ্বারা টেবিলে আঘাত করে বলল, কি হলো, অঙ্কটা করছো না কেন? টেবিলে আঘাতের শব্দে সাথে কেঁপে উঠল। তোতলানো স্বরে বলল, কথাটা কর্ণপাত হওয়া মাত্রই উদয়ের মাথা গরম হয়ে গেল। ওর এখন মন চাচ্ছে সাথীর গালে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিতে, কিন্তু উদয় সেটা করলো না। আধা ঘন্টা সাথীকে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। যখনই সাথীর পা মাটিতে পড়তে নিবে, তখনই উদয় ওর দিকে চোখ গরম করে তাকায়। এতে সাথী সোজা হয়ে দাঁড়ায়। পাক্কা ঘড়ি ধরে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে সাথীর পা ব্যথা হয়ে গিয়েছে। উদয় ওকে বসতে বলার সাথে সাথে ধপ করে বসে পড়লো। উদয় চলে যাওয়ার সময় সাথী বলে উঠল, খারুস। উদয় শব্দটা কানে যাওয়া মাত্রই দাঁড়িয়ে পড়লো। পিছন ফিরে একবার সাথীর দিকে তাকালো, অতঃপর কিছু না বলেই চলে গেল। সাথী যেন হাফ ছেড়ে বাঁচল। ও তো মনে করেছিল উদয় বোধ হয় আজকে ওর সুন্দর গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিবে। সাথী পায়ে ব্যথার কারণে গা এলিয়ে দিল বিছানায়। অপরদিকে এক যুবক জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে মনে এক চঞ্চল কিশোরীর কথা ভাবছে, আর তার ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটে উঠছে। কিশোরীটি যে বড্ড চঞ্চল, চঞ্চলতা যেন তার রঞ্জে রঞ্জে মিশে আছে। আর সেই চঞ্চলতায় মুগ্ধ হয় এই যুবক। দিন দিন উদয় নামক মানুষটার প্রতি সাথীর এক অন্যরকম অনুভূতির জন্ম হচ্ছে। আগের মতো মানুষটাকে আর বিরক্তকর লাগে না। অপ্রিয় মানুষটাকেও এখন আর আগের মতো অপ্রিয় লাগে না। লোকটা সামনে আসলে এক অদ্ভুত অনুভূতি হয়। এই অনুভূতির সাথে তার পরিচয় প্রথম, তাই সে অনুভূতি শনাক্ত করতে পারছে না। তাই সাথী ভাবলো কারোর কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে? সাথীর ভাবনার মাঝেই পিয়াস এসে দাঁড়ালো ওর পাশে। সাথী ভাবলো পিয়াসকেই জিজ্ঞাসা করা যাক। পিয়াস ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এটা কেন? যতগুলো ইচ্ছে ততগুলো করো, আমার কোনো সমস্যা নেই। মনে করুন আপনার অপ্রিয় মানুষটাকে আপনার আর অপ্রিয় লাগে না, তাকে দেখলে মনে অন্যরকম অনুভূতি হয়,
এর মানে কি? সাথীর কথা শুনে পিয়াস যেন খুশিতে গদগদ হয়ে গেল। ও ভাবছে সাথী হয়তো ওকে নিয়েই বলছে, তাই দেরি না করে জবাব দিল, এর মানে হচ্ছে তুমি তাকে পছন্দ করো। হয়তো সে আগে তোমার অপছন্দের ছিল, কিন্তু এখন তুমি তাকে পছন্দ করতে শুরু করেছো। ও আচ্ছা। তা তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে পছন্দ করো নাকি কাউকে? আরে না, আমার এক বান্ধবী আমায় জিজ্ঞেস করেছিল। আমি তো এই ব্যাপারে কিছু জানি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি আবার কিছু মনে করবেন না কিন্তু। সাথীর কথা শুনে পিয়াসের খুশিতে যেন ভাটা পড়ল। বেচারা ভেবেছিল সাথী হয়তো তাকে নিয়ে কিছু ফিল করছে, কিন্তু সাথীর কথা শুনে ওর ছোট্ট দিল টুট গয়া। তাই মুখে মেঘি এসে ফুটিয়েও বলল, আরে না, কিছু মনে করিনি। সাথী আর কথা বাড়ালো না। তার যা জানার সে জেনে নিয়েছে, তাই ঘরে চলে এলো। বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবছে সে কি সত্যি ওই নিষ্ঠুর মানবকে পছন্দ করা শুরু করেছে। শেষে কিনা তার ওই নিষ্ঠুর মানবটাকে পছন্দ হলো। সাথে ভাবনায় মতো হলো। এই ভাবনাটা যেন শেষ হওয়ার নয়। যতই ভাবে ওই নিষ্ঠুর মানবটাকে নিয়ে, ততই যেন ভাবনারা ঘিরে ধরে থাকে। আমরা যখন কাউকে পছন্দ করি তখন তার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, নিজেকে সেরা রূপে তার সামনে উপস্থাপন করতে চাই। তেমনি সাথীও নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করে। অগোছালো মেয়েটাও যেন হঠাৎ করে গোছালো হয়ে গেল। যেই মেয়ের বিছানা থেকে শুরু করে সবকিছু তার মা করে দিত, সেখানে এখন সে সবকিছু নিজে হাতে করে। সাথীর মা মেয়ের বদল দেখে মাঝে মাঝে অবাক হয়, সাথে খুশিও হয়। ওদের মাঝেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে এখন আগের মতো সাথীর সাথে গম্ভীর হয়ে থাকে না, টুকটাক কথা বলে, মাঝে মাঝে দুষ্টুমিও করে। সাথী আজকে শাড়ি পরেছে, একটু পরে উদয় আসবে তাকে পরাতে। সাথী টেবিলে বসে কলম নিয়ে খাতে আঁকিবুকি করছে। এরই মাঝে ঘরে প্রবেশ করলে উদয়। উদয় কোনো দিকে না তাকিয়ে সোজা এসে চেয়ারে বসে পড়লো, শুরু করলো। সাথী এতে অসন্তুষ্ট হলো। সে কত কষ্ট করে এই লোকটাকে দেখানোর জন্য শাড়ি পরলো, আর এই নিষ্ঠুর লোকটা তার দিকে ভালো করে একবার তাকালো না। সাথী অধৈর্য হয়ে জিজ্ঞেস করেই বসলো, স্যার বলুন তো আমাকে কেমন লাগছে? উদয় এতক্ষণে তাকালো সাথীর দিকে, এক পলক চেয়ে বলল। সাথী আগ্রহের সাথে বসেছিল উদয়ের মন্তব্য শোনার জন্য, কিন্তু লোকটা যেভাবে বলবে ও ভাবেনি। ওর মনটা নিমিশেই খারাপ হয়ে গেল। ও কি এতটাই খারাপ লাগতে যে উদয় ওকে শ্যাওড়া গাছের পেতনির সাথে তুলনা করলো? নিমিশেই সাথীর চোখের কোণে পানি চলে এলো, কিন্তু ও তা ছড়তে দিল না। পড়ানোর বাকিটার সময় সাথী চুপচাপই ছিল, একটা কথাও বলেনি। আর না মাথা তুলে উদয়ের দিকে তাকিয়েছে। উদয় কিছু জিজ্ঞেস করলে মাথা নেড়ে সাই জানিয়েছে। অতঃপর পড়ানোর শেষে উদয় চলে গেলে সাথী ধপ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে খেতেই দিল। আজকে সে অনেক কষ্ট পেয়েছে। মনে মনে নিজেই নিজেকে বলেছে, নিষ্ঠুর মানবটা শুধু নিষ্ঠুরই না, সাথে ক্ষোভিসও। একটু প্রশংসা করলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত? সাথে তার কাছে বেশি কিছু কি আশা করেছে? না, শুধু তো একটু প্রশংসাই আশা করেছে। লোকটা তাও করলো না। ঝলমলে আকাশে রৌদ্রর মেঘের আনাগোনা, পরিবেশটা বড্ড উপভোগ করার মতো, কিন্তু সাথী তা উপভোগ করতে পারছে না। পরীক্ষা চলছে তার, তাই খুব মন দিয়ে পড়তে হবে। উদয় তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, এবারে যদি সাথী গণিতে খারাপ করে তাহলে তাকে আর উদয় পড়াবে না। সেই ভয়ে সাথী সব কিছু বাদ দিয়ে পড়তে বসেছে, নাহলে বই খাতা নিয়ে বসার মতো মেয়ে তো সে না। উদয় তাকে না পড়ালে কিভাবে হবে? সে যেই নিষ্ঠুর মানবটাকে মনের কোণে ঠাঁই দিয়ে ফেলেছে, এখন তাকে না দেখে সে থাকবে কিভাবে? না, এসব ভেবে লাভ নেই। তাই মাথা থেকে সব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে সাথী মন দিয়ে পড়াশোনা করছে। সায়রা বেগম মেয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। সাথীকে টেবিলে বসে থাকতে দেখে খুব অবাক হলো। পর মুহূর্তেই ভাবলো হয়তো টেবিলে বসে দুষ্টুমি করছে, কিন্তু সামনে এগিয়ে গিয়ে যখন দেখলো মেয়ে তার মন দিয়ে পড়ছে, সে মনে মনে বড্ড খুশি হলো। একটু হলেও তার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। তাই তিনি সাথীকে না ডেকে নিঃশব্দে পেছন থেকে সরে আসে। আজকে সাথী শেষ পরীক্ষা। সাথীর শরীরের অবস্থা বেশি ভালো নয়। সকাল থেকে শরীরটা গরম গরম লাগছে, মাঝে মাঝে মাথা চক্করও দিচ্ছে। এই শরীর নিয়েও ও পরীক্ষা দিতে এসেছে, সাথে রিমাও আছে। ওদের সিটের আগে পড়ে হওয়ায় রিমা ওর খেয়াল রেখেছে। পরীক্ষার শেষে সাথী বের হয়ে দোতলার বারান্দা দিয়ে হাঁটছে আর রিমার সাথে কথা বলছে। কথা বলতে বলতেই সিঁড়ির কাছে আসতেই হঠাৎ সাথীর মাথা চক্কর দিয়ে উঠল। ও ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেবে, তার আগে কেউ একজন ওর কবজি ধরে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। কি সমস্যা? এইভাবে ওদিক ওদিক ঢলে পড়ে যাচ্ছ কেন? সোজা হয়ে দাঁড়াও। আকস্মাৎ হাতে টান খাওয়ার সাথে সাথেই ধমক শুনে সাথী কেঁপে ওঠে। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে তার সামনে নিষ্ঠুর মানবটি দাঁড়িয়ে আছে। সাথীর শরীর যেন চলছে না, ও যে কথা বলবে সেই শক্তিও পাচ্ছে না। ও আবার পড়ে যেতে নিলে পাশ থেকে রিমা ওকে ধরে ফেলে। অতঃপর উদয়ের উদ্দেশ্যে বলে, স্যার ও অসুস্থ বোধ করছে, ওর মাথা ঘোরাচ্ছে, তাই পড়ে যেতে নিয়েছিল।
উদয় রিমার থেকে দৃষ্টি সরিয়ে সাথীর দিকে তাকিয়ে বলল, সাথী, তুমি কি অবস্থায় একা বাসায় যেতে পারবে? সাথী মাথা নেড়ে নিম্ন স্বরে বলল, পারবো। রিমা আর আমি চলে যাব। উদয় রিমাকে বলল, ওকে ধরে সাবধানে নিয়ে যাও, নাহলে পড়ে যেতে পারে। রিমা সাথীকে ধরে গেট পর্যন্ত নিয়ে এলো। এরপর একটা রিক্সা থামিয়ে দুজনে উঠে পড়ল। সাথীর বাসার গেটের সামনে রিক্সা থামিয়ে নিজে নেমে সাথীর হাত ধরে ওকে নামালো। সাথীকে ধরে গেটের মধ্যে ঢুকাবে, এর মধ্যেই পিয়াস এসে দাঁড়ালো ওদের সামনে। পিয়াসকে দেখে রিমার মুখে একরাশ বিরক্তি ছেয়ে গেল। এই ছেলে যখনই ওর সাথে কথা বলতে আসবে তখন ওদের কথা কম ঝগড়া বেশি হয়। রিমার সাথীকে ধরে নিয়ে যাচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, মিস জগরুটি, তুমি এইভাবে সাথীকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ওর কি হয়েছে? পিয়াসের কথায় রিমা তেতে উঠে বলল, আমি ঝগড়ুটে না, আপনি ঝগড়ুটে। সাথীর শরীর ভালো না, তাই ওকে ধরে নিয়ে যাচ্ছি। আপনি এখন কথা না বলে সামনে থেকে সরুন তো, আমরা যাব। আমি তোমাকে ধরে রেখেছি নাকি? ধরে রাখেননি, কিন্তু সামনে তো দাঁড়িয়ে আছেন। একজন হাতির মতো লোক সামনে দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? মুখ সামলে কথা বলো মিস জগরুটি। তোমার চোখে কি ছানি পড়েছে? আমার মতো চিকন একটা ছেলেকে তুমি হাতি বলছো? আর আমি যদি হাতি হই তাহলে তুমি হলো রাক্ষসী। রিমা রেগে কিছু বলবে তার আগেই দেখে সাথী একা একাই চলে যাচ্ছে। সাথী ওদের ঝগড়া দেখে বিরক্ত। এমনিতেই সময় হলে ধমক দিয়ে দুজনকেই চুপ করিয়ে দিত, কিন্তু এখনো শরীরে ধমক দেওয়ার মতো শক্তিটুকুও নেই, আর না ইচ্ছে। তাই ওদের ঝগড়া করতে দিয়ে একা একা ভিতরে হাঁটা দিল। সাথীকে একা যেতে দেখে রিমা ঝগড়া বাদ দিয়ে সাথীকে এসে ধরল। অপরদিকে পিয়াস এসে ধরল। ওদের হাবভাব দেখে সাথীর মনে হচ্ছে সে মারাত্মক কোনো রোগে আক্রান্ত, যার জন্য দুজন মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা দুজন সাথীকে বাসায় পৌঁছে দিয়ে সাথীর আম্মুকে বলে চলে এলো। আসার সময় একজন আরেকজনের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। সেদিন রাতে সাথীর হাড় কাঁপানো জ্বর এলো। শায়লা বেগম সারা রাত মেয়ের পাশে বসে মাথায় পানি দিয়েছেন। ভোরের দিকে জ্বরটা একটু কমেছিল। শায়লা বেগম সাথীকে তুলে অল্প একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে যান। সারাদিন সাথীর জ্বর না থাকলেও বিকেলের দিকে আবার জ্বর এলো। অনেক জ্বর থাকার কারণে সাথী বিছানায় শুয়ে আছে। একটু পর উদয় আসবে তাকে পড়াতে। সাথী ভয় পাচ্ছে, সে তো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেনি। রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে না পারায় সাথী ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর উদয় সাথীর রুমে এসে দেখে মেয়েটা ঘুমাচ্ছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে জ্বরের প্রকোপে নেতিয়ে পড়েছে। কোমল কণ্ঠে ডাক দিল, সাথী, এই সাথী, ওঠো। সাথী কারো ডাক শুনে পিটপিট করে চোখ খুলে দেখে তার সামনে উদয় বসে আছে। সাথী অবাক হলো উদয়ের এত কোমল স্বর শুনে। লোকটা কোমল স্বরেও কথা বলতে পারে? তাহলে সবসময় এরকম ধমক দিয়ে কথা বলে কেন? সাথী কিছুক্ষণ ফ্যালফ্যাল করে উদয়ের দিকে তাকিয়ে রইল। অতঃপর উদয়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে সাথী দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না, তাই তাড়াতাড়ি চেয়ারে গিয়ে থপ করে বসে পড়ল। উদয় সাথীর সাথে কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলল ওর ঘুম কাটানোর জন্য। সাথীরও এখন ভালো লাগছে। অতঃপর উদয় পড়ানো শুরু করলো। সাথী, তোমাকে বাসায় যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছো? দেখি, খাতা দাও। উদয়ের কথা শুনে সাথী হাত মোছামুছি করতে লাগলো। সে তো অঙ্কগুলো করেনি। এখন উদয় কি তাকে মারবে, নাকি কান ধরে উঠবোস করাবে, নাকি এক পায়ে দাঁড় করিয়ে রাখবে? সাথী ধীর কণ্ঠে বলল, সে অঙ্কগুলো করতে পারিনি। কালকে রাতে আমার অনেক জ্বর এসেছিল, তাই করা হয়নি। কথাটা বলে সাথীর চোখ বুঝে নিল। ও ভাবলো উদয় হয়তো ওকে ধমক দিবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে উদয়কে কিছুই বলল না। চোখ খুলে দেখে উদয়ের দিকে তাকিয়ে আছে। ওকে আরেক দফা অবাক করে দিয়ে ওর কপালে নিজের হাত উল্টো পিঠ ছোঁয়ালো। হাত দ্বারা তাপমাত্রা মেপে বলল, তোমার শরীরে তো অনেক জ্বর। থাক, আজকে তোমার পড়া লাগবে না। তুমি আজকে বিশ্রাম নাও, আমি এখন চলে যাচ্ছি। তুমি ঠিকমতো ওষুধ খেও আর খেয়াল রেখো। কথাটা বলে উদয় চলে গেল। সাথী বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে একটু আগের কথা ভাবতে বসলো। উদয়ের কপালে হাত রাখায় ও চুপ হয়ে গিয়েছিল। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি হাড় বেচারা বেরিয়ে আসবে। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনের মাঝে একটা গানের লাইন বেজে চলেছিল, তুনে ছুয়া ঝাঁক মুখে মেরে মারহাম মারহাম দিল পে লাগা। গধূলি লগ্নে উদাস মনে ব্যালকনিতে বসে আছে সাথী। উদয় সাহেবের পড়াতে আসার সময় অতিক্রম হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে, কিন্তু তার দেখা মিলছে না। সাথী নিজেকে পরিপাটি করে উদয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসছে না। সাথীর মন যেন উদয়ের আসার অপেক্ষায় উতলা হয়ে আছে।
তার অপেক্ষায় অবসান ঘটাতেই যেন ফোনটা বেজে উঠল। সাথে ফোন হাতে নিয়ে দেখলো উদয়ের নাম্বার স্ক্রিনে জ্বলজ্বল করছে। সাথে হৃদয়ের স্পন্দন যেন মুহূর্তে অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেল। সাথে হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে ফোন কানে নিয়ে সালাম দিল। অতঃপর কম্পনরত স্বরে শুধালো, স্যার কোথায় আপনি? এখনো আসছেন না যে? অপর পাশ থেকে উদয় সালামের জবাব দিয়ে উত্তর দিল, সাথী, আজকে আমি আসতে পারবো না, আমি একটু বিজি আছি। ওকে। উদয় ফোন কেটে দিল। সাথে উৎফুল্ল মনটা নিমিষেই বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণতা যেন তাকে ঘিরে ধরল। এখন ওর কিছুই ভালো লাগছে না। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে সাথী উদয়কে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি কালকে কোথাও গিয়েছিলেন? উদয় পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওর বিয়ে শপিং করতে ওর সাথে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। উদয় ফোনে ওর বন্ধুর ছবি বের করে সাথীকে দেখালো। সাথীর মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধির উদয় হলো। ও ভাবলো উদয়কে একটু জেলাস ফিল করাবে, তাই যেই ভাবা সেই কাজ। সাথী উদয়ের সামনে ওর ফ্রেন্ডের প্রশংসা করছে। সাথে জেলাস করানোর মিশন যেন কাজে দিল। উদয় ফোনের স্লাইড চেঞ্জ করে ওর সাথে ওর মেয়ে ফ্রেন্ডের পিক বের করলো। মেয়েটার পরনের শাড়ি। উদয় মেয়েটার প্রশংসায় যেন পঞ্চমুখ। সাথে মনে মনে ভাবছে কোথায় সে উদয়কে জেলাস করাতে চেয়েছিল, এখন সে উল্টো জেলাস ফিল করছে। সাথে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে উদয়ের মুখে মেয়েটার প্রশংসা শুনেই যাচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছে মেয়েটার চুলগুলো ছিঁড়ে ফেলতে। এক পর্যায়ে এ সহ্য করতে না পেরে বলে উঠল, স্যার আমার না এই অঙ্কে সমস্যা হচ্ছে, আপনি একটু বুঝিয়ে দিন আমায়। সাথীর কথায় উদয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা ফুটে উঠল, যার সাথে দৃষ্টির অগোচরে। হৃদয়ের ফোন পকেটে রেখে সাথীকে অঙ্ক বোঝানোতে মনোযোগ হলো। আজকে সাথীদের বাসায় মেহমানের মেলা। ওর সব কাজিনরা এসেছে। সাথী ভাবলো এই সুযোগে সে শাড়ি পরবে, সাথে সুন্দর করে সাজবে। উদয় যেন তার উপর থেকে চোখ সরাতেই না পারে। সাথী ওর মায়ের পিছু পিছু ঘুরছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এখন শাড়ি পরে তুই কি করবি? হাতে অনেক কাজ, আমি পরিয়ে দিতে পারবো না, অন্য একদিন পরিস। আজকে সবাই এসেছে তাই আমি শাড়ি পরবো। আম্মু পরিয়ে দাও না শাড়িটা প্লিজ। আজ বাসায় অনেক মেহমান, কাজের শেষ নেই, তুই এখন এখান থেকে যা তো। সাথী তো দমে যাওয়ার পাত্রী নয়। ওই শাড়ি নিয়ে ওর খালামণির কাছে চলে গেল। খালামণিকে বলতেই তিনি সাথীকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। সাথীর মনে আজ অন্য রকমের খুশি কাজ করছে। ওকে দেখে মনে হচ্ছে আজকে ওর জন্য ঈদ লেগেছে। শাড়ি পরা শেষে সাথী নিজের রুমে এসে সাজুগুজু করে নিল। নিচে নামতেই সবাই যেন ওর প্রশংসায় পঞ্চমুখ। ওর এক কাজিন তো বলেই দিল। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই সাথীর মনে একরাশ লজ্জারা ভিড় জমালো। ও দ্রুত ঘরে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে শুরু করলো। আয়নার প্রতিবিম্বে নিজেকে বউ রূপে আবিষ্কার করলো। মনে মনে ভাবছে আজকে নিষ্ঠুর মানবটা ওর প্রশংসা না করে পারবেই না। না মানে না, প্রশংসা তাকে আজকে করতেই হবে। আচ্ছা, উদয় যখন তার প্রশংসা করবে তখন কি সে লজ্জা পাবে? এখন যেমন লজ্জা পাচ্ছে। ইস, ভাবতেই সাথীর গালগুলো লাল লাল হয়ে যাচ্ছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে উদয় সাহেবের আগমন ঘটল। উদয় আসতেই সাথী ভদ্র মেয়ের মতো চেয়ারে গিয়ে বসলো। উদয় সাথীকে পড়াচ্ছে আর মাঝে মাঝে আর চোখে সাথীর দিকে তাকাচ্ছে। এক পর্যায়ে বলে উঠল, আজকে এই গেটাবে কেন? আজকে আমার কোন ভূতে ধরলো? উদয়ের কথা শুনে সাথীর মাথায় আগুন ধরে গেল। এই খবিশ লোকের জন্য এত কষ্ট করে শাড়ি পরে সাজুগুজু করলো, আর কিনা সে ভূত ধরেছে বলেছে। সাথী রাগী কণ্ঠে বলল, ভূতে কেন ধরবে? আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। আমাকে কেন ভূত বা পেতনিতে ধরে নাই তো কোনো? উদয় মুখ বাঁকা করে ভেঙচি কেটে বলল, ঢং দেখলে আর বাঁচি না। ঢং তো মেয়েরাই করবে, তা না হলে কি ছেলেরা ঢং করবে? হয়েছে, তোর বক বক পকেটে রাখো, পুরো পেতনির মতো লাগছে। ভুলেও এই লোকে কারোর সামনে যেও না, তাহলে সে হার্ট অ্যাটাক করতে পারে। আমার হার্ট শক্তিশালী বলে এখন আমার কিছু হয়নি। উদয়ের কথার বিপরীতে সাথী ভেঙচি কাটল। কথায় সবাই তাকে সুন্দর বলেছে, বউ বউ লাগে বলেছে, সেখানে এই নিষ্ঠুর মানবটা কিনা তাকে বলছে দেখে মানুষ হার্ট অ্যাটাক করবে। মানুষটা আসলেই নিষ্ঠুর, সাথে খুবই সব। নাহলে এত সুন্দর করে সাজার পরেও কি এসব কথা বলতে পারে? উদয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। উদয় নিজে নেমে দেখে কেউ নেই, কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। উদয়ের পিছু পিছু সাথীও নেমে এলো। ওর মা ওকে বলে রেখেছিল তারা সবাই মিলে পাশেই ওর খালামণির বাসায় সেখানে যাবে। উদয় চলে গেলে সাথী তো একা হয়ে যাবে, সেটা ভেবে ও মনে মনে ভয় পাচ্ছে। উদয় বোধ হয় ওর ভীতিটা ধরতে পারলো। জিজ্ঞেস করলো, আমি চলে গেলে বাসায় তো তুমি একা হয়ে যাবে, একা একা ভয় পাবো নাকি? সাথী ভয় ভয় কণ্ঠে বলল, না, ভয় পাবো না। উদয় বুঝতে পারছে সাথী ভয় পাচ্ছে, কিন্তু ওর সামনে বলছে না, তাই সাথীকে বলল,
আমি তোমার খালামণিদের বাসের ওদিকে একটা কাজে যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অতঃপর সাথী আর উদয় বাসা থেকে বের হলো। উদয় হেঁটে সামনের দিকে যাচ্ছে, সাথী দরজায় তালা লাগিয়ে উদয়ের পাশে হাঁটা শুরু করলো। সাথীর মনে একটু অন্যরকম অনুভূতি হলো। প্রিয় মানুষের সাথে হাঁটার আনন্দই আলাদা, যা মুখে বলে বোঝানোর মতো না। গন্তব্য কিন্তু দুজনের আলাদা হলেও তারা পাশাপাশি হাঁটছে। উদয়ের পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, আর সাথীর পরনে বেগুনি রঙের কাতান শাড়ি। দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছে। দূর থেকে দুজনকে একসাথে দেখে নির্দ্বিধায় মাশাল্লাহ বলবে। সাথীর মনে খুশির ঢেউ থাকলেও উদয়ের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সাথী উদয়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে আর মনে মনে গিয়ে যাচ্ছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো? নিশির আধারে নিমজ্জিত ধরনী, পরিবেশের নিস্তব্ধতা, এত রাত অবধি জেগে রয়েছে এক কিশোরী। প্রিয় মানুষটির বিশেষ দিনে সবার আগে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে বসে আছে সাথী নামক কিশোরীটি। সে সাধারণ সময় 10টা বাজে ঘুমিয়ে যায়। সেই মেয়ে আজকে শুধুমাত্র প্রিয় মানুষটির জন্য এত রাত অবধি জেগে আছে। তার অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাচ্ছে না। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেল। সাথী প্রথমে ভেবেছিল ফোন দিয়ে উইশ করবে, কিন্তু সাহসের অভাবে তা আর করল না। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে লিখল, আসসালামু আলাইকুম স্যার, শুভ জন্মদিন। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দ্রুত বেগে হৃদস্পন্দন হতে থাকা হৃদয় নিয়ে বসে আছে অপরপক্ষের উত্তরের আশায়। মনে মনে ভয়ও পাচ্ছে, নিষ্ঠুর মানুষটা যদি এতে রেগে যায় তখন? না, সে কি অপমানের কিছু করেছে নাকি? সে তো শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে অপর পাশ থেকে বার্তা এলো, ধন্যবাদ তোমাকে। এই বার্তার বিপরীতে বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না সাথী, তাই ফোনটা হাতে নিয়ে বসে রইল। মুহূর্তের ব্যবধানে আবার বার্তা এলো, তুমি সর্বপ্রথম আমাকে উইশ করলে, এর আগে কেউ করেনি। এমনকি আমার নিজেরও মনে ছিল না যে আজকে আমার জন্মদিন। কাজের চাপে ভুলে গেছে, তুমি বললে তাই মনে পড়লো। বার্তাটা পড়ে সাথীর মনে মনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। তার এত রাত অবধি জেগে থাকা সফল হলো। সে চেয়েছিল সবার আগে উইশ করতে এবং সে তাই করতে পেরেছে। কিন্তু সাথীর এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ উদয়ের নাম্বার থেকে পুনরায় বার্তা এলো, সাথী, এরপর থেকে কখনো আমাকে আর জন্মদিনে উইশ করবে না। এগুলো আমার একদম পছন্দ না। প্রথমবার করলে তাই কিছু বললাম না, পরবর্তীতে যেন এরকম না হয়। এক নিমিষেই সাথীর কিশোরী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে কত আশা করে এত রাত অবধি জেগে লোকটাকে উইশ করলো, আর এই নিষ্ঠুর লোকটা তাকে আর কখনো এরকম করতে না করলো। সাথীর মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। আসলে তার উচিতই হয়নি এই নিষ্ঠুর মানুষটাকে নিয়ে ভাবার। সাথী তো তার জমানো টাকা দিয়ে একটা ঘড়িও কিনেছিল, ভেবেছিল কোনোভাবে এই নিষ্ঠুর লোকটাকে দিবে। ঘড়িটা টেবিলের ড্রয়ার থেকে বের করে আলমারিতে লক করে রেখে দিল, যাতে কখনো কারোর হাতে না পড়ে। বিষণ্ণ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার এখন আর কিছুই ভালো লাগছে না। একসময় সে ঘুমের দেশে পাড়ি দিল। সাথী স্কুলের জন্য তৈরি হয়ে নাস্তা খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হলো। রাস্তার মোড়ে রিমা তার জন্য অপেক্ষা করছে। সাথী মোড়ের কাছে যেতেই দেখতে পেল রিমা আর পিয়াস কথা কাটাকাটি করছে। একটু কাছে গিয়ে শুনতে পেল রিমা বলছে, আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন, হনুমান কোথাকার। আমি তোমাকে ধাক্কা দেইনি, উল্টো তুমি আমাকে ধাক্কা দিয়েছো মিস জগরুটি। আপনি ধাক্কা দিয়েছেন, আমি আপনার ধাক্কা দিব কোন দুঃখে? আমি কি আপনার মতো চোখ ফোনের ভিতরে দিয়ে হাঁটি নাকি যে আমি ধাক্কা দিব? আমি না হয় চোখ ফোনের ভিতরে দিয়ে হাঁটি, তা তুমি চোখ কোথায় রেখে হাঁটো? আকাশে? যেই দেখলে সুন্দর হ্যান্ডসাম ভদ্র একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে তাই পটানোর জন্য ধাক্কা দিলে, কিন্তু আমি তো তোমার মতো জগরুটির ফাঁদে পা দিব না। ও হ্যালো মিস্টার, আপনার মনে হচ্ছে না আপনি বেশি বেশি বকছেন? নিজেকে কি ভাবছেন, শাহরুখ খান? আসলে তো আপনি হিরো আলম, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আর আপনাকে ভদ্র বললে ভদ্র শব্দটা অপমান করা হবে। তুমি একটু বেশি বলেছো মিস জগরুটি। আর আমি হিরো আলম না, হিরো আলম তো তোমার বর হবে, যার কপালে তোমার মতো জগরুটু মেয়ে আছে। আমার না বেচারার জন্য বড্ড মায়া হচ্ছে। শেষের কথাটা খুব আফসোসের স্বরেই বলল পিয়াস। রিমা রেগে পিয়াসকে কিছু বলবে তার আগেই সাথে এসে জিজ্ঞেস করলো, কিরে তোরা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস কেন? ঝগড়া আমি করছি না, ঝগড়া তো এই হনুমানটা করছে। ধাক্কা দিয়ে সরি বলার বদলে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছে।
তোমাকে সরি বলবো আমি? কখনোই না। সরি তো আপনাকেই বলতে হবে। এক কথায় দুই কথায় আবার দুইজনে ঝগড়া শুরু করে দিল। সাথে ভেবে পায় না পিয়াস ছেলে হয়েও মেয়েদের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কিভাবে। সাথে দুজনকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউই থামার নাম নিচ্ছে না, একে অপরের উপরে দোষ চাপাচ্ছে। তাই সাথী রিমার হাত ধরে টেনে নিয়ে এলো। কিছু দূর আসার পর রিমা ঝাড়ি দিয়ে সাথী থেকে হাত ছাড়িয়ে বলে উঠল, তুই আমাকে টেনে নিয়ে আসলি কেন? আজকে ওই হনুমানটাকে দিয়ে সরি বলিয়েই ছাড়তাম। টেনে আনবো না তো কি করব? দুজন যেভাবে ঝগড়া করছিলি মনে হচ্ছিল সাপ আর বেজি যুদ্ধ করছে। আর স্কুলের জন্য যে দেরি হয়ে যাচ্ছিল সে খেয়াল আছে? সাথীর কথায় রিমা জিভ কাটলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আসলেই তো দেরি হয়ে যাচ্ছে। তাই কথা না বাড়িয়ে দুজন স্কুলের পথে হাঁটা দিল। উদয়ের ক্লাসের সাথী আজ একবারও ওর দিকে তাকায়নি। বিকেলে পড়াতে আসলেও প্রয়োজন ছাড়া বেশি কথাও বলেনি। সাথীর চুপচাপ থাকায় উদয় কিছুটা অবাক হলেও সেটা আমলে নেয়নি। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। উদয়ের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। প্রথমে সাথী সেটা উপলব্ধি করতে না পারলেও সময়ের সাথে সাথে সেটা উপলব্ধি করেছে। এমনই একদিন উদয় সাথীকে পড়াচ্ছে, আর একটু পর পর হাত দিয়ে চুল ঠিক করছিল। হঠাৎ সাথীর নজর উদয়ের চুলে পড়ে যায়। সাথী এক পলক উদয়ের চুলের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। ধীরে ধীরে সাথীর হাসি অট্ট হাসিতে রূপান্তরিত হলো। ও যেও হাসি থামাতে পারছে না। ওর হাসিতে উদয় যেন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। ওর হাসি থামানোর কোনো লক্ষণই না দেখে জোরে ধমক দিয়ে উঠে বলল, কি হয়েছে? এত হাসি কি জন্য? আমাকে কি তোমার জোগাড় মনে হচ্ছে যে হেসে যাচ্ছ? থামার কোনো নামই নেই। উদয় ধমকের সাথে হাসি থামিয়ে বলল, চিল স্যার, আমি আপনাকে দেখে হাসছি না। আপনার চুলের সাদা সাদা কি যেন লেগে আছে, দেখে মনে হচ্ছে কোনো পাখি হয়তো আপনার মাথাকে তার বাসা ভেবে ইয়ে করে দিয়েছে। বলে আবার হেসে দিল। উদয় টেবিলের পাশে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে চুল মুছল। তারপর টিস্যুটা চোখের সামনে ধরতেই বুঝতে পারলো এটা পাখির ইয়ে না, টুথপেস্ট। ওর বাসা থেকে চুল ঠিক করে বেরোবে এমন সময় ওর এক ফ্রেন্ড বলল ওর চুল নাকি এলোমেলো হয়ে আছে, আর ঠিক করার বাহানায় সে ওর চুলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। তাছাড়া তারা থাকায় উদয় আর আয়নায় নিজেকে দেখেনি, বেরিয়েছে সাথীকে পড়ানোর জন্য। সাথী এখনো হেসেই যাচ্ছে। এটা দেখে উদয় প্রচন্ড বিরক্তির সহিত বলল, এখন হাসছো কেন? আপনার চুলে এখনো ওইগুলো লেগে আছে। উদয় সাথী থেকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, ভালো করে মুছে দাও। আমি পারবো না, পাখির ইয়ে আমি ধরতে পারবো না, আপনি নিজেটা নিজে মুছুন। ছি, কি বারবার পাখির ইয়ে করছো? এটা টুথপেস্ট আমার ফ্রেন্ড দুষ্টামি করে চুলে লাগিয়ে দিয়েছে, সেটা আমি খেয়াল করিনি, আর আমি ঠিক করে মুছতে পারছি না বলেই তো তোমাকে বলছে। উদয়ের কথায় সাথী অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। উদয় কখনো কোনো ছাত্রীকে তার বেশি কাছে ঘেঁচতে দেয় না। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলে, সেখানে ওকে বলছে চুল মুছে দিতে। সাথে টিস্যু হাতে নিয়ে উদয়ের চুলের দিকে এগোচ্ছে। ওর হাত যত সামনে যাচ্ছে ওর মনের ভিতরে ততটা উথাল পাতাল শুরু হচ্ছে। ও যত উদয়ের দিকে যাচ্ছে ওর হৃদস্পন্দন যেন ততই বাড়ছে। ওর হাতগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। সাথে কাঁপা কাঁপা হাতে উদয়ের চুল মুছে দিয়ে থপ করে চেয়ারে বসে পড়ল। সময়ের বিবর্তনে উদয় তার সাথীর সম্পর্কের মাঝেও এসেছে নমনীয়তা। উদয় তখন আগের মতো গম্ভীর আচরণ করে না, কিন্তু পড়ানোর ক্ষেত্রে কোনো ছাড়ও সে দেয় না। সাথী এখন আগের তুলনায় পড়াশোনায় অনেক মনোযোগী, কারণ পড়াশোনায় একটু হেরফের হলেই উদয় আবার আগের মতো গম্ভীর মুডে চলে যায়। তাই সাথী সবসময় চেষ্টা করে পড়া ঠিক রাখার, যেন উদয় তার সাথে রাগ করতে না পারে। সাথীদের টেস্ট পরীক্ষা কিছুদিন পরে। সাথী স্কুলের সকল বেতন পরিশোধ করায় তাকে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। সাথী অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে দেখে সেখানে ওর নাম লেখা নেই। তাই সাথী দায়িত্বরত শিক্ষককে বলল, মিস, কষ্ট করে আমার কার্ডে সুন্দর করে নাম লিখে দিবেন, আমারটা ভালো হবে না। অপর পাশ থেকে মিস বলে উঠলেন, সাথী তুমি এখন বড় হয়েছো, নিজের নাম নিজেই লিখতে পারো, তাই তোমাকে লিখে দেব না, নিজেরটা নিজে লিখে নাও। সাথী মন খারাপ করে কার্ডটা নিয়ে চলে এলো। সেদিন বিকেলে উদয় এলো সাথীকে পড়াতে। পড়ানোর ফাঁকে সাথী উদয়ের দিকে অ্যাডমিট কার্ডটা বাড়িয়ে দিয়ে বলল, স্যার আজকে আমার অ্যাডমিট কার্ড দিয়েছে, আপনি কার্ডে আমার নাম লিখে দিন তো। প্রতি উত্তরে উদয় বলল, আমি পারবো না, এত ওর মেয়ে হয়েছে আর নিজের নাম লিখতে পারো না? পড়াশোনা করে কি করতে? আমি লিখে দিতে পারবো না। উদয়ের কথায় সাথী কিছুটা রাগ নিয়ে বলল, ঠিক আছে, আপনার লিখে দেওয়া লাগবে না, আমি আমার মামার কাছ থেকে লিখে নিব। উদয় মুখ বাঁকিয়ে হেসে বলল, কি? তুমি তোমার মামার কাছ থেকে লিখবা আর ও তোমাকে লিখে দিবে? এটা আমার মানতে হবে? ঠিক আছে, আমি মামার কাছ থেকে লিখে এনে দেখিয়ে দিব, প্রমিস।
আমি আমার মামাকে চিনি, সে আর যাই হোক আপনার মতো না। মামা আমাকে লিখে দিবে, দেখে নিয়েন আপনি। তাই নাকি? তোর মামাকে আমার সেরাই সেরা চেনা আছে, ও কোনোদিনও লিখে দেবে না। ঠিক আছে, যদি আমি নাম লিখাতে না পারি তাহলে আমার নামও সাথী না। উদয় ব্যঙ্গ করে বলল, আমার মনে হয় না তুমি তোমার মামাকে দিয়ে লেখাতে পারবে। চ্যালেঞ্জ করছেন? যদি আমি লিখাতে পারি তাহলে কি দিবেন? উদয় কিছুটা ভাবুক হয়ে বলল, তুমি যা চাইবে তাই দিব, যাও। কিন্তু এখানে কথা আছে। কি কথা? যদি সেইটাই সামর্থ্যের ভিতরে হয় তাহলে দিব, তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু চাইতে পারবে না। জি স্যার, এটা অবশ্যই আপনার সামর্থ্যের ভিতরে হবে। আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার কাছে উল্টাপাল্টা কিছু চাইবো না। সাথীর মামা আরিয়ান আর উদয় দুজন প্রাণের বন্ধু। সাথী পড়াশোনায় অবমননীয়র জন্য আরিয়ান উদয়কে বলেছিল সাথীকে পড়াতে। উদয়ও বন্ধুর কথা ফেলতে পারেনি। টানা 2 দিন সাথী ওর মামার পিছু পিছু ঘুরে অবশেষে অ্যাডমিট কার্ডে নাম লেখাতে সক্ষম হলো। আরিয়ান সাথীকে নাম লিখে দেওয়ার পরে ওর খুশি আর দেখে গে। বেচারি খুশিতে কিছুক্ষণ পর পরই লাফ দিয়ে উঠছে। বিকেলে উদয় পড়াতে এলে সাথী অ্যাডমিট কার্ড তার সামনে দিয়ে বলল, স্যার কি যেন বলেছিলেন আমি নাকি মামাকে দিয়ে লেখাতে পারবো না? দেখেন মামা লিখে দিয়েছে। আচ্ছা, ভালো হয়েছে, লিখে দিয়েছে। এখন খুশি হয়েছ? জি না, আপনি কি ভুলে গিয়েছেন আপনি কি বলেছিলেন? না, ভুলিনি। বলো কি চাও? বেশি কিছু না, শুধু শুধু কি? ঢং না করে বলো। আপনার আমাকে ফুচকা খাওয়াতে হবে। সাথীর কথা শুনে উদয় মুচকি হাসি দিয়ে বলল, এই কথা? আচ্ছা যাও, খাওয়াবো। আমি ওরা ভেবেছি কে নাকি চাইবে। তা কবে খেতে চাও বলো? এখন না, আপনার কাছে আমার এই চাওয়াটা বাকি রইল। হঠাৎ কোনো একদিন চেয়ে বসবো, তখন কিন্তু না করতে পারবেন না। উদয় হাসি দিয়ে বলল, ঠিক আছে, এখন পড়ায় মন দাও। পরীক্ষার পুরোটা সময় সাথী সব কিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। যে করেই হোক তাকে এবার ভালো রেজাল্ট করতেই হবে। উদয়ও সাথীর ইমপ্রুভ দেখে অবাক, সাথী অনেক খুশিও। কিছু মেয়েদের নখ বড় রাখার শখ থাকে, সাথীও তাদের দলে। ওর খুব শখ নখ বড় করার, কিন্তু ওর আম্মুর জন্য করতে পারে না। শায়লা বেগমের চোখে পড়লে সে নিজেই ওর নখ কেটে দেয়। সাথী এবার ওর আম্মুর থেকে লুকিয়ে নখ বড় রেখেছে, কিন্তু সাথী তো আর জানে না এই নখের জন্য তাকে কি শুনতে হবে। জানলে হয়তো সে কখনোই নখ বড় রাখার কথা ভাবতই না। এমনই একদিন উদয় সাথীকে লিখতে দিয়েছে। সাথী খুব মনোযোগ সাথে করে লিখছে। এই সাথে হঠাৎ উদয়কে ধমকে সাথী কিছুটা ভয় পেয়ে গেল। সে তো ঠিকভাবেই লিখছে, তাহলে উদয় তাকে ধমক দিল কেন? সাথী অবাকের সহিত বলল, কি হয়েছে স্যার? আমি কি কোথাও ভুল করেছি? তোমার হাতে দেখে। উদয়ের কথায় সাথী নিজের হাতের দিকে তাকাতেই মনে পড়লো ওর হাতের নখ বড়। ও তাড়াতাড়ি ওর বাম হাত লুকিয়ে ডান হাত দেখালো। উদয় ঝাঁঝালো কণ্ঠে বলল, ডান হাত না বাম হাত দেখাও। সাথী কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে বাম হাত টেবিলের উপরে রাখলো। উদয় সাথীর হাতের দিকে তাকিয়ে আছে। সাথীর কাছে উদয়কে এখন কোনো জ্যোতিষীর চেয়ে কম মনে হচ্ছে না। এত বড় নখ রেখেছো কেন? নখ বড় রাখার কি কোনো উপকার আছে? সাথী মাথা নাড়ল, যার অর্থ না। উদয় ধমকে বলল, মুখে বলো। না। তাহলে নখ রেখেছো কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণটা বলো। আমি তোমাকে কিছু বলবো না। এমনি রেখেছি স্যার। আমার জানা মতে মানুষ কোনো কাজ এমনি এমনি করে না। আমি শুনেছি মেয়েরা নাকি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখে। তাহলে কি তুমিও? সাথী উদয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, ছি ছি স্যার, আমার মোটেও এমন ইন্টেনশন না যে আমি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখবো। আমার বড় নখ ভালো লাগে তাই রেখেছিলাম। আর এটা যদি আপনার সমস্যার কারণ হয় তাহলে আমি কেটে ফেলবো। আমাকে তোমাকে কেটে ফেলতে বলেছে? এত বেশি বুঝো কেন? আমার স্টুডেন্ট আমাকে বলেছে মেয়েরা নখ রাখে ছেলেদের ইমপ্রেস করার জন্য, তাই বললাম। আপনাকে কে কি বলেছে আমি জানি না, কিন্তু যে যে আপনাকে বলেছে সে হয়তো ছেলেদের ইমপ্রেস করার জন্য রাখে, তাই আপনাকে এমন কথা বলেছে। কিন্তু আমি তো কাউকে দেখানোর জন্য রাখিনি। সাথীর কথার পৃষ্ঠে উদয় আর কিছু বলল না, সুন্দর মতো পড়িয়ে চলে গেল। সাথী উদয়ের কথা খুবই কষ্ট পেয়েছে। সাথী মনে যাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্নাকাটি করতে। সে তো শখের বশেই নখ বড় রেখেছিল, কিন্তু উদয় তাকে কি বলল? সে নাকি ছেলেদের দেখানোর জন্য রেখেছে। নিজের পছন্দের মানুষটার কাছ থেকে এই কথা শুনলে কান্না কষ্ট লাগে, তেমনি সাথীরও কষ্ট লাগলো। সাথী উদয়ের প্রতি রাগও হচ্ছে। উদয় কিভাবে পারলো তার বিষয়ে এসব ভাবতে?
সে কি এতদিন ওর সাথীকে চিনতে পারেনি? রাগে দুঃখে সাথী তার শখের নখগুলোকে কেটে ফেললো। তারপর দিন উদয় পড়াতে এসে দেখলো সাথী সব নখ কেটে ফেলেছে। এতে উদয়ের মন খারাপ লাগার সৃষ্টি হচ্ছে। সে কি কাল মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছিল নাকি? খারাপ লাগা থেকে জিজ্ঞেস করে বসলো, সাথে আমি কি কালকে একটু বেশি রোড বিহেভ করে ফেলেছি? কালকে দেখলাম চোখে পানিতে টলমলে করছিল, আর আজকে দেখি তুমি নখগুলোই কেটে ফেলেছ। তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে সরি, আসলে আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। উদয় সরি বলায় সাথী অনেকটাই অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করলো না। আরে না না স্যার, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলার কথা। আমি এত বড় নখ রেখেছি, এটা আসলে আমার ঠিক হয়নি। আই এম সরি স্যার। এরপর উদয় কথা বাড়াতে চাইলেও সাথী ছিল চুপচাপ, তাই উদয়ও পড়ানোতে মনোযোগ হলো। সময়টা দুপুর গড়িয়ে বিকেলের প্রথম প্রহর। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর এক পর্যায়ে উদয় সাথীকে ইতিহাসের একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। সাথীর উত্তর জানা না থাকায় সে মাথা চুলকালো। সাথীর কার্যকলাপে উদয়ের বুঝতে বাকি নেই যে এই মেয়ে উত্তর জানে না। শব্দ করে বইটা টেবিলের উপরে রেখে রাগী কণ্ঠে শুধালো, তোমাকে অঙ্ক করতে দিলে অঙ্ক পারো না, ইতিহাস জিজ্ঞেস করলে সেটা পারো না, তুমি তাহলে পারোটা কি? সাথী বাচ্চাদের মতো মুখটা করে বলল, আমি চা বানাতে পারি। উদয় হতাশ। এই মেয়ের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? হতাশ কণ্ঠে বলল, তাহলে পড়াশোনা বাদ দিয়ে চায়ের দোকান করো। সাথীর এতে কোনো হেলদোল দেখা গেল না। সে দিব্যি তার মতোই বসে আছে। পরবর্তী দিন উদয় সাহেব সাথীকে লিখতে দিয়ে ফোনে কি যেন করছে। হঠাৎ সাথী দেখে উঠল, স্যার স্যার ও স্যার স্যার। মোবাইলে ধ্যান থাকার কারণে উদয় সাথীর ডাক শুনতে পায়নি। এবার সাথী এক প্রকার চিল্লিয়ে বলল, স্যার। উদয় ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছ কেন? আমি সারের মতো চিল্লাচ্ছি? আপনি তো ফোনের ধ্যানে ছিলেন, এতবার করে ডাকার পরেও সাড়া দিচ্ছিলেন না, তাই তো এত জোরে ডাকলাম। আচ্ছা বাদ দাও, কি বলবো বলো। আমি আগের দিন বলেছিলাম না যে আমি অনেক ভালো চা বানাতে পারি? তুমি খালি বলো, একদিন তো বানিয়ে খাওয়ালে না, কিপটা মহিলা। আপনি কি খেতে চেয়েছেন কখনো? আর আমি মহিলা না, আমি তো কিউট একটা বাচ্চা। খেতে চাওয়া লাগবে কেন? একদিন বানিয়ে এনে বলবা যে নিন স্যার, চা আমি আপনার জন্য নিজ হাতে চা বানিয়েছি। অবশ্যই তোমার বানানো চা মুখে না যাবে কিনা সন্দেহ। আমার বানানো চা একবার খেলে পাগল হয়ে যাবেন। না না, পাগল হয়ে যাবে না। আমি পাগল হয়ে গেলে তোমার ম্যাডামের কি হবে? আপনি আমার সাথে মজা করছেন? আমি কালকে আপনার জন্য স্পেশাল চা বানাবো। দেখো যেন পাগল হয়ে না আছে। আজ সাথী তার প্রিয় মানুষের জন্য নিজে হাতে চা বানাচ্ছে। তার মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সাথে কিছুটা ভয়ও হচ্ছে, কারণ তার চা যদি ভালো না হয় তখন কি হবে? উদয়ের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না তাহলে। এইসব অদ্ভুত চিন্তা ভাবনা বাদ দিয়ে সাথী চা বানানোতে মনোযোগ দিল। সাথে গ্যাস জ্বালিয়ে চুলায় পানি দিয়ে তা ফোটানো পর্যন্ত অপেক্ষা করছে। তারপর পানির মধ্যে চা পাতা ঢেলে দিল। এমন সময় ওর আম্মু ওকে ডাকে ওঠে। সাথে ওর আম্মুর কাছে যায়, ফলে একটু বেশি সময় ধরেই জাল হয়েছে, যার কারণে চা বেশ কড়া হয়ে গেছে। সাথী তখন সেটা বুঝতে পারেনি। সাথে চায়ের লিকারে দুধ ঢেলে দিল। এতে চায়ের রং ভালো এসেছিল। কিছুক্ষণ পর উদয় সাহেব আসতেই সাথী চলে গেল চা আনতে। সাথী খুব সুন্দর করে উদয়ের সামনে চা পরিবেশন করলো। বাবা কি পরিবেশন! সাথী উদয়ের সাথে কথা বলল। সে কেউ বলুন তো কেমন হয়েছে? উদয় চায়ের কাপ যখন মুখে নিচ্ছিল তখন সাথীর মনে খুব কাজ করছে। কেমন হয়েছে চা? আদৌ ওদের পছন্দ হবে কিনা? সাথী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, স্যার কেমন হয়েছে চা? খুব ভালো হয়েছে। সাথী খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? আপনি মন থেকে বলছেন তো, নাকি আমার সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন? ধর পাগলে মেয়ে, অনেক ভালো হয়েছে। চা শুধু একটু চিনি কম হয়েছে, ওটা কোনো ব্যাপার না। আর আমার স্টুডেন্ট আমার জন্য কষ্ট করে চা বানিয়েছে, সেটা কি খারাপ হতে পারে? সত্যি ভালো লেগেছে আপনার? সত্যি। এরপর ওদের মধ্যে পড়া ছাড়া আর কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেলে সাথী রান্নাঘরে গিয়ে দেখে এখনো কিছুটা চা রয়ে গেছে। তাই সাথী চাটুকু গরম করে নিল। বসে বসে টিভি দেখবে আর চা খাবে তাই। সাথী চা মুখে নেওয়ার 2 সেকেন্ডের মাথায় তা ফেলে দিল। চা খুবই তেতো হয়েছে, যার জন্য মুখে নেওয়াই যাচ্ছে না। মনের অজান্তেই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মনে মনেই ভাবছে, এত জঘন্য চা উদয় মুখে নিল কিভাবে? শুধু কি মুখে নিয়েছে? সে তো পুরোটা খেয়েছে।
যে লোক তার প্রতিটা কাজের ভুল ধরে, সে চা এত বিচ্ছিরি হওয়ার পরেও কিছু না বলে চুপচাপ খেয়ে নিল, ভুল ধরার বদলে প্রশংসা করলো। সাথী তো এক চুমুকও মুখে নিতে পারল না, শুধুমাত্র সাথী কষ্ট পাবে বলে লোকটা এত বিচ্ছিরি চাটা খেয়ে নিল। সাথীর এখন আফসোস হচ্ছে, সে কেন চা টেস্ট করলো না। টেস্ট করে নিলে তো এমন হতো না। সাথীর মনটা নিমিষেই খারাপ হলো। আবার একদিক দিয়ে ভালো লাগলো, শুধুমাত্র তার যেন মন না খারাপ হয়, তাই লোকটা মিথ্যে বলল, তার প্রশংসা করলো। শুক্রবার সারাদিন সাথী শুয়ে বসে কাটিয়েছে, তাই ভাবলে বিকালে তার নানু বাসায় যাবে। একা যেতে ইচ্ছে করছে না, তাই রিমাকে আসতে বলল। সাথে তার রিমা নানুর বাসায় যাওয়ার পর ওর নানুর কাছে কুশল বিনিময় করে। নানু মামা কোথায়? মামাকে তো দেখছি না। আরিয়ান ওর রুমে আছে, ওর এক বন্ধু এসেছে, তার সাথে গল্প করছে। তুমি থাকো, আমি মামার সাথে দেখা করে আসি। সাথে রিমাকে নিজে রেখে ওর মামার ঘরের দিকে চলল। আরিয়ানের ঘরের সামনে আসতেই এক পরিচিত কণ্ঠস্বর ওর কানে ধরা দিল। সরাসরি ভিতরে নানুকে পর্দার ফাঁক করে দেখলো ঘরে আরিয়ান আর একজন বসে কথা বলছে। লোকটা অন্যদিকে মুখ করে থাকায় সাথী চিনতে পারলো না। লোকটা এদিকে ফিরতেই সাথী চমকে উঠল। উদয়কে এই সময় এখানে দেখবে ও সে আশা করেনি। কিছুক্ষণ পর্দার আড়ালে থেকে উদয়কে দেখে ও নিচে চলে এলো। সাথী আসতেই রিমা জিজ্ঞেস করলো, কিরে তুই চলে এলি যে? মামার ঘরে মামার স্যার বসে গল্প করছে, তাই চলে এলাম। এখন চলো বাগানে যাই, এখানে ভালো লাগছে না। রিমাকে নিয়ে বাগানে যাবে তাই বাড়ি থেকে বেরোলো। হঠাৎ ওর চোখে কিছুটা আটকে গেল। হঠাৎ ওর মাথায় দুষ্টু বুদ্ধিরা জেগে উঠল। ওই রিমা শোন। বল, শুনছি। তুই কি সামনে কিছু দেখতে পাচ্ছিস? কি দেখতে পারার কথা বলছিস? সামনে কত কিছু তো আছে। কেন রে, মাথায় আবার কোনো শয়তান বুদ্ধি উদয় হলো? আমি তো সামনে স্যার জুতা দেখতে পাচ্ছি। তুই কি এখন? সাথে রিমিকে পুরো কথা শেষ করতে দিল না, মাঝেই বলে উঠল, ইয়েস মাই ডিয়ার বেস্টি, তুই যা ভাবছিস তাই। স্যার বুঝতে পারলে তোর আর আমার খবর করে ছাড়বে। আমার ভয় লাগছে দোস্ত। আরে ভিতর ডিম, তুই চুপ থাক, দেখ আমি কি করি। এরপর সাথে গন্তব্যস্থানে চলে যায়। প্রথমে ও ভয় ভয় করছিল, কিন্তু প্রাণীর সাহস নিয়ে আশেপাশে তাকিয়ে যখন দেখে কেউ নেই, তখন টুপ করে উদয়ের জুতা নিয়ে সরে যায়। কিছুক্ষণ পর উদয় বের হয়ে দেখে ওর জুতা নেই। আরিয়ানকে বলতেই দুজনে মিলে খোঁজা শুরু করে। এর মধ্যেই সাথী আর রিমা সেখানে আসে। সাথে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। আরিয়ানের কাছে জিজ্ঞেস করা হলে তখন সে বলে উদয়ের জুতা পাওয়া যাচ্ছে না। তখন সাথী আর রিমাও খোঁজা শুরু করে। সাথে জুতা খোঁজার অভিনয় করতে করতে মিটমিট করে হাসছে। প্রায় 10-15 মিনিট খোঁজার পর আম গাছের পেছন থেকে উদ্ধার করা হলো উদয়ের জুতা। উদয়ের জুতা পেয়ে সাথীর দিকে এমনভাবে তাকালো যেন ওকে চোখ দিয়ে ভস্ম করে দিবে। ওর চাহনি যেন বলছে, তোমাকে একবার বাগে পাই বলছাত মেয়ে, তারপর সব বচ্চাদগিরি ছুটিয়ে দেব। উদয়ের এমন চাহনিতে সাথী সেখান থেকে কেটে পড়লো।